সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পার্শিয়া আইডিয়াল কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা যেখান থেকে আমার এই ক্লাস অংশগ্রহণ করছো, আশা করি সবাই ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার ক্লাস শুরু করছি। আজকের আমার পরিচয় দিচ্ছি। মোহাম্মদ ইউসুফ আলী, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা বিভাজন, পার্শিয়া আইডিয়াল কলেজ, সারসা, যশোর। তোমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ, একটা, দুইটা, তিনটা, চারটা। ছবিটি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা আজকে কি পড়াতে যাচ্ছি। আমরা আজকে যা শিখব সেগুলো আছে কি: উৎপাদনের উপকরণ কি, ভূমি কি, ভূমির বৈশিষ্ট্য, ভূমি উৎপাদন ক্ষমতার নির্ধারক সমূহ। তোমরা চিত্র দেখতে পাচ্ছ। আমরা আসি এক এক করে আলোচনায় যাই। উৎপাদন উপকরণ। উৎপাদন বলতে কোনো কিছু তৈরি বা সৃষ্টি করাকে বোঝায়। আর উৎপাদন তখনই সম্ভব হয় যখন সেখানে কতগুলো উপকরণ বা উপাদানের সমাবেশ ঘটে। তাই উৎপাদন করতে হলে কিছু উপাদানের প্রয়োজনীয়তা আছে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদনের প্রধান উপকরণ চারটি, যথা ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ল্যান্ড বা ভূমি, এটা হচ্ছে শ্রমিক, শ্রম, এটা মূলধন, শুধু টাকা পয়সা নয়, ইকুইপমেন্ট ও মূলধন। এটা আছে অর্গানাইজেশন বা এন্টারপ্রেনিয়ার, সংগঠন। আমরা এরপরে আসি এক এক করে। চারটে উপকরণ দেখলাম, আমরা এক এক করে উপকরণগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে আছে ভূমি। ভূমি হল প্রকৃতির সবচেয়ে আদি এবং মৌলিক উপাদান। সাধারণ ভাষায় ভূমি বলতে ভূপৃষ্ঠ বা পৃথিবীর স্থলভাগকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে প্রকৃতির সব দান, যেমন মাটি, পানি, বাতাস, আলো ইত্যাদি, যা মানুষ কখনোই সৃষ্টি করতে পারে না, এমন সম্পদকে বোঝায়। নিচে লেখকের সংজ্ঞা দেওয়া হলো। ডেভিড বেগ এবং অ্যাসোসিয়েটের মতে, ল্যান্ড ইজ এ ফ্যাক্টর অফ প্রোডাকশন দ্যাট নেচার সাপ্লাইজ। অর্থাৎ ভূমি হল উৎপাদনের একটি উপাদান যা প্রকৃতি সরবরাহ করে। আলফ্রেড মার্শাল এবং অর্থনীতিবিদ, তিনি কি বলেছেন? ল্যান্ড মিন্স দ্য ন্যাচারালস অ্যান্ড দ্য ফোর্সেস হুইচ নেচার গিভস ফ্রিলি ফর ম্যানস এইড ইন ল্যান্ড অ্যান্ড ওয়াটার, ইন এয়ার অ্যান্ড লাইট অ্যান্ড হেড। অর্থাৎ ভূমি বলতে জলে, স্থলে, আলো, বাতাসে এবং উত্তাপে পরিব্যাপ্ত ওই সব উপাদান ও শক্তিকে বোঝায় যেগুলো মানুষের সহযোগিতার জন্য প্রকৃতি অবাধে দান করেছে। তাহলে আমরা এখন এই ভূমির সংজ্ঞা থেকে কি পেলাম? সংজ্ঞা থেকে পেলাম যে ভূমি প্রকৃতির দান, গড গিফটেড। মানুষ এটা তৈরি করতে পারে না বা উৎপাদন করতে পারে না। তারপরে হচ্ছে কি, হস্তান্তর অযোগ্য। ভূমি এক স্থান থেকে আরেক স্থানে হস্তান্তর করে নিয়ে যাওয়া যায় না। আবার কিন্তু ভূমির মালিকানা হস্তান্তর করা যায়। আজকে আমি যে ভূমির মালিক আছি, আমি যদি ওটা অন্য কারোর কাছে বিক্রয় করে দিই, তাহলে ওর মালিকানা হস্তান্তর হয়। কিন্তু এটা ভূমি এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করা যায় না। ভূমির বৈশিষ্ট্য। ভূমি হল মানুষের জন্য প্রকৃতির দেওয়া বিশেষ
উপহার যা ছাড়া পৃথিবীর অস্তিত্ব কল্পনা করা যায় না। ভূমি বলতে শুধু পৃথিবীর পরিভাগকে বোঝায় না, বরং প্রকৃতির প্রদত্ত সকল সম্পদ যেমন মাটি, পানি, আলো, বাতাস, নদ, নদী প্রভৃতিকে বোঝায়। নিচে ভূমির বৈশিষ্ট্য আলোচনা করা হবে। আমরা সংজ্ঞায় বলেছি যে ভূমি শুধু স্থলভাগকে বোঝায় না, ভূমি বলা হয়েছে মাটি, পানি, আলো, বাতাস, নদ, নদী সবটা নিয়ে আমরা বলছি ভূমি। ভূমিরে আমরা বৈশিষ্ট্যগুলো এক এক করে আলোচনা করব। এক নম্বর আছে প্রকৃতির দান। ভূমি প্রকৃতির দান। ভূমিকে মানুষ সৃষ্টি করতে পারে। প্রকৃতি কি? আল্লাহ। ভূমি এমন একটি উপাদান যা মানুষ সৃষ্টি করতে পারে না। এটি আল্লাহ কর্তৃক মানুষের জন্য এমন একটি বিশেষ উপহার যার উপর ভিত্তি করে আমরা বেঁচে আছি। মানুষ চাইলে ভূমি তৈরি করতে পারে না। প্রকৃতির দান বা উপহার হিসেবে এর কোনো উৎপাদন খরচ নেই। দেখো, আমরা কোনো কিছু উৎপাদন করতে গেলে তার কিন্তু একটা খরচ আছে, কিন্তু ভূমি আমরা উৎপাদন করতে পারি না। ধরে নাও আমি একটা জমিতে ফসল ফলাবো, ধরে নাও এখন আমরা ধান ফলাচ্ছি, এই ধানের কিন্তু একটা উৎপাদন খরচ আছে। এই ধান যে জমিতে ফলাচ্ছি, এই জমি কিন্তু আমি উৎপাদন করতে পারছি না। এটা আমাকে দিয়েছে কে? আমাকে না, সারা পৃথিবীর মানুষকে দিয়েছে আল্লাহ। এই জন্য এর কোনো উৎপাদন খরচ নাই। 2, উৎপাদন ব্যয় নেই। ভূমি প্রকৃতির এমন একটি উপাদান যা মানুষ কখনোই উৎপাদন করতে পারে না এবং পারবেও না, ফলে এর কোনো উৎপাদন ব্যয় নেই, যা আগে বললাম। 2, সীমিত যোগান। ভূমির যোগান সীমিত। পৃথিবীর শুরুতে আল্লাহ যে পরিমাণ ভূমি আমাদেরকে দান করেছে, আজও সেই পরিমাণ ভূমি আছে, কেননা এর যোগান বাড়ানো মানুষের ক্ষমতা এবং সাধ্যের বাইরে। আমরা যদি ইন্ডাস্ট্রির দিকে যাই তাহলে দেখব যে আমরা উৎপাদন বাড়াতে পারছি। আগে আমরা কৃষিক্ষেত্রে যাই, রেকর্ডও খাজনা তত্ত্বে বলেছে জমির 3 ভাগে ভাগ করেছে। বলেছে প্রথম শ্রেণীর জমি, দ্বিতীয় শ্রেণীর জমি, তৃতীয় শ্রেণীর জমি। প্রথম শ্রেণীর জমিতে বেশি ফসল হয়, সেখানে একই ব্যয় করে ওখানে লাভ বেশি হয়। কিন্তু আসলে আধুনিক অর্থনীতিবিদরা বলছে এটা সঠিক না, কারণ ওই জমিতে উপযুক্ত সেচ এবং সার প্রয়োগের মাধ্যম দিয়ে সেখানে অধিক ফসল ফলানো সম্ভব। তাহলে এখানে যখন অধিক ফসল ফলবে, এই আমরা চাহিদা অনুযায়ী কিন্তু যোগান দিতে পারবো। তোমরা বর্তমান বাজারে দেখছো পেঁয়াজের দাম হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। কেন? এর যোগান নাই, যোগান সীমিত, তাই ক্রেতার চাহিদা বেশি, এজন্য দাম বৃদ্ধি পেয়েছে। 2, 3, 4, স্থানান্তর যোগ্য নয়। আমরা সংজ্ঞায় বলেছিলাম ভূমির একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো তা ভৌগোলিকভাবে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় না, তবে উৎপাদনের অন্যান্য উপাদানগুলোকে ভূমিতে এনে উৎপাদন কাজ সম্পন্ন করা হয়। আমরা একটা শিল্প স্থাপন করব, কোথায় স্থাপন করব? ভূমির উপরে। শিল্পের কাঁচামাল পাবো কোথা থেকে? ভূমি থেকে। আমরা এই উপকরণগুলো ভূমির কাছে নিজে আমরা উৎপাদন কাজ সম্পন্ন করতে পারি, কিন্তু ভূমি এক স্থান থেকে আরেক স্থানে আমি নিয়ে যেতে পারি না। আদিম ও অক্ষয়। ভূমি পৃথিবীর সবচেয়ে আদিম ও অক্ষয় উপাদান। অধ্যাপক ডেভিড রেকর্ডের মতে ভূমির উর্বরতা আদিম এবং অবিনশ্বর। তিনি এ ধারণার উপর ভিত্তি করে খাজনা তত্ত্ব প্রবর্তন করেন, কিন্তু তার এই ধারণাটি পুরোপুরি সত্য নয়, কেননা অন্যান্য প্রাকৃতিক সম্পদের মতো ভূমির উৎপাদন ক্ষমতা কমে যায়। আমরা যদি একই দেখো, রেকর্ডের খাজনা তত্ত্বের যে কথা বলছিলাম, উনি 3 ভাগে ভাগ করেছে জমিরে। আসলে আমরা একই জমিতে যদি
একই ফসল ফলাতে থাকি তাহলে আস্তে আস্তে কী হয়, জমির উর্বরতা শক্তি কমে যায়। কিন্তু ওই জমিতে যদি আবার আমরা উপযুক্ত সেচ এবং সার প্রয়োগের মাধ্যম দিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করি তাহলে আবার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। ছয়, গুণগত ভিন্নতা। ভূমি আল্লাহর দান হলেও এর গুণগত ভিন্নতা আছে। যেমন রাজশাহীর ভূমি আম উৎপাদনের জন্য যতটা কার্যকর সে তুলনায় অন্যান্য অঞ্চলের ভূমি আম উৎপাদনে ততটা কার্যকর নয়। তাছাড়া উর্বরতার দিক থেকেও সব ভূমির উৎপাদন ক্ষমতা একরকম না। আমি এখানে উদাহরণ দিয়েছি রাজশাহীর আম। আমাদের দেশে রাজশাহীর আম কিন্তু খুবই সুস্বাদু এবং সেখানে হয়। রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ এলাকায় আমের জন্য বিখ্যাত। আবার যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে আসি তাহলে আমরা রাজশাহীর লোক কিন্তু চিংড়ি উৎপাদন করতে পারে না। এই চিংড়ি উৎপাদন হয় সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এই অঞ্চলে। তাহলে ভূমির গুণগত ভিন্নতার কারণেই কিন্তু আমাদের ফসলের ভিন্নতাও এসে যাচ্ছে। 7, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রভাব। ভূমির ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি সবচেয়ে বেশি প্রযোজ্য। একটি নির্দিষ্ট ভূমিতে শ্রম ও মূলধনের পরিমাণ বাড়িয়েও সমান অনুপাতে উৎপাদন বাড়ানো সম্ভব হয় না। তবে ভূমির যোগান সীমিত বলে পণ্যের উৎপাদন বাড়ানোর জন্য অধিকাংশ ক্ষেত্রেই একই জমিতে বেশি পরিমাণে শ্রম ও মূলধন বিনিয়োগ করতে হয়। এরূপ পরিস্থিতিতে মোট উৎপাদন বাড়লেও প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে কমে যায়। আসলে আমরা ক্রমহ্রাসমান মানে ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। একই জমিতে আমরা যখন একই পরিমাণ শ্রম এবং মূলধন বিনিয়োগ করি, কিন্তু ওই মূলধন এবং বিনিয়োগ করার ফলে ওই জমিতে একই ফসল একই পরিমাণ উৎপাদন হয় না। এর কারণ জমির ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি প্রযোজ্য। তাই বলা যায় ভূমি হলো অবিনশ্বর, এর কোনো ক্ষয় নাই। অর্থাৎ ভূমি আল্লাহর প্রদত্ত সম্পদ যা চিরস্থায়ী। আরও স্পষ্ট করে বলতে গেলে ভূমির ক্ষয় পরিলক্ষিত হলে তা কখনোই ধ্বংস হয় না। ভূমির উৎপাদন ক্ষমতার নির্ধারক সমূহ। একটি নির্দিষ্ট পরিমাণ ভূমিতে যে পরিমাণ ফসল উৎপাদন করা সম্ভব তাকে ভূমির উৎপাদন ক্ষমতা বলে। পৃথিবীর সকল ভূমি একই রকম না, অর্থাৎ একই জমিতে সব ধরনের ফসল উৎপাদন করা যায় না। যেমন শীত প্রধান দেশের জমিতে যে ধরনের ফসল উৎপাদন হয় সেই একই ধরনের ফসল মরু অঞ্চলের জমিতে উৎপাদন করা যায় না। তাই বলা যায় ভূমির উৎপাদন ক্ষমতা বিভিন্ন বিষয়ের উপর নির্ভরশীল। নিচে ভূমির উৎপাদন ক্ষমতার নির্ধারক সমূহ সংক্ষেপে বর্ণনা করা হলো। 1, ভূমি প্রকৃতি। বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত। ভূমিতে বিদ্যমান এসব উপাদানের পার্থক্যের কারণে ভূমির উৎপাদন ক্ষমতায় পার্থক্য পরিলক্ষিত হয়। ভূমির প্রকৃতি অনুযায়ী ভূমিকে দোআঁশ মাটি, বেলে মাটি, এঁটেল মাটি ইত্যাদি শ্রেণীতে ভাগ করা যায়। ভূমির এরূপ পার্থক্যের কারণে ভূমির উৎপাদন ক্ষমতায় পার্থক্য দেখা যায়।
দুঃখিত, আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে আমরা কিছু সময় ক্লাস থেকে তোমরা আলোচনা শুনেছো কিন্তু সেটা দেখতে পাচ্ছিলে না, সেটা আবারও আমাদের শুরু হয়েছে। হ্যাঁ, আমরা যে কথা বলছিলাম, একটি নির্দিষ্ট পরিমাণ ভূমিতে যে পরিমাণ ফসল উৎপাদন করা সম্ভব তাকে ভূমির উৎপাদন ক্ষমতা বলে। পৃথিবীর সকল ভূমি একই রকম না, অর্থাৎ একই জমিতে সব ধরনের ফসল উৎপাদন করা যায় না। যেমন শীত প্রধান দেশের জমিতে যে ধরনের ফসল উৎপাদন হয় সেই একই ধরনের ফসল মরু অঞ্চলের জমিতে উৎপাদন করা যায় না। তাই বলা যায় ভূমির উৎপাদন ক্ষমতা বিভিন্ন বিষয়ের উপর নির্ভরশীল। আমাদের দেশে যেমন ধান উৎপাদন হয়, যদি সৌদি আরব, কুয়েত, আবুধাবি এরা যদি বলে আমরা ধান উৎপাদন করব, তাহলে কি হবে? না। কেন? ওদের মাটি ধান উৎপাদনের জন্য উপযোগী না। আবার সৌদি আরব যে পরিমাণ আঙুর, খেজুর উৎপাদন করে, আমরা কি সেই পরিমাণ উৎপাদন করতে পারি? আমাদের জমি সেই ধরনের ওই পরিমাণ উৎপাদন করার জন্য উপযোগী না। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত, আল্লাহ সকল ভূমিরে একই উৎপাদন ক্ষমতা দেয় নাই, যার কারণে আমরা দেখতে পাই যে এই উৎপাদন ক্ষমতার ভিন্নতা রয়েছে। আমরা দেখি এখন এই ভূমির উৎপাদন ক্ষমতা নির্ধারক সমূহ একে একে আলোচনা করি। ভূমির প্রকৃতি। ভূমির বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত। ভূমিতে বিদ্যমান এসব উপাদানের পার্থক্যের কারণে ভূমির উৎপাদন ক্ষমতায় পার্থক্য পরিলক্ষিত হয়। ভূমির প্রকৃতি অনুযায়ী ভূমিকে দোআঁশ মাটি, বেলে মাটি, এঁটেল মাটি ইত্যাদি শ্রেণীতে ভাগ করা যায়। ভূমির এরূপ পার্থক্যের কারণে ভূমির উৎপাদন ক্ষমতায় পার্থক্য দেখা যায়। দেখো, আমরা এখানে ভূমির তিনটে ভাগ দেখেছি: দোআঁশ মাটি, বেলে মাটি, এঁটেল মাটি। সবচেয়ে ভালো ফসল উৎপাদন হয় দোআঁশ মাটিতে, কিন্তু এঁটেল মাটিতে যে ফসল উৎপাদন করা যায় বেলে মাটিতে কিন্তু সেই ফসল উৎপাদন করা যায় না। আবার বেলে মাটিতে যে ফসল উৎপাদন করা যায় সেই ফসল এঁটেল মাটিতে উৎপাদন করা যায় না। বেলে এবং এঁটেল এই দুটোর মিশ্রণ হয় দোআঁশ মাটি। এই দোআঁশ মাটিতে সব ধরনের ফসল উৎপাদন করা সম্ভব। 2. ভূমির অবস্থান। ভূমির অবস্থান ও ভূমির উৎপাদন ক্ষমতার নির্ধারক হিসেবে বিবেচিত সমতল অঞ্চলের ভূমি, পাহাড়ি অঞ্চলের ভূমি, নদী বিধৌত এলাকার ভূমির মধ্যে তারতম্য থাকায় ফসল উৎপাদনেও তারতম্য পরিলক্ষিত হয়। এখানে দেখো, আমরা আবার এখানে জমিতে অবস্থান অনুযায়ী ভাগ করেছি। বলছি সমতল অঞ্চলের ভূমি। সমতল অঞ্চলের ভূমি আমাদের যশোর জেলা কিন্তু সমতল অঞ্চল, কিন্তু টাঙ্গাইলের মধুপুর, পার্বত্য চট্টগ্রাম, সিলেট এই এলাকা কিন্তু আবার পাহাড়ি অঞ্চল, এখানে সমতল নয়। আমাদের এই এলাকায় কিন্তু যে ধরনের ফসল উৎপাদন হয় এই পাহাড়ি অঞ্চলে কিন্তু সেই ধরনের ফসল উৎপাদন হয় না। পাহাড়ি অঞ্চলে জুম পদ্ধতিতে চাষ করা হয়। আবার নদী বিধৌত এলাকার ভূমির মধ্যে তারতম্য থাকায় ফসল উৎপাদন। নদী বিধৌত এলাকায় তোমরা জানো যে পদ্মার পাড়ে যারা বসবাস করে, পদ্মার ভাঙনের কারণে তাদের কিন্তু ফসলের পরিবর্তন হয়, তারা কিন্তু ওই সিজনালি ফসল উৎপাদন করে থাকে। তাহলে আমরা জানতে পারলাম সমতল অঞ্চলের ভূমি এক ধরনের, সেখানে এক ধরনের ফসল উৎপাদন হয়। পাহাড়ি অঞ্চলের ভূমি এক ধরনের। পাহাড়ি অঞ্চলের ভূমিতে দেখো যে ধরনের ফসল উৎপাদন হয়, আমাদের সমতল ভূমিতে কিন্তু সেই ধরনের ফসল উৎপাদন হয় না। আবার নদী বিধৌত এলাকার ভূমির যে ফসল উৎপাদন হয় এটা কিন্তু পাহাড়ি অঞ্চলে হয় না। 3. জলবায়ু। অর্থনীতিতে ভূমি বলতে প্রকৃতি প্রদত্ত দানকে বোঝায়। মানুষের জন্য এরূপ দান আল্লাহর পক্ষ থেকে বিশেষ উপহার। জলবায়ুর তারতম্যের কারণে ভূমির উৎপাদন ক্ষমতায়ও তারতম্য পরিলক্ষিত হয়। যেমন নিরক্ষীয় অঞ্চলের ভূমি এবং মৌসুমী অঞ্চলের ভূমির উৎপাদন কোনোভাবেই একরকম হতে পারে না। আমি প্রথমে তোমাদের একটা উদাহরণ দিয়েছিলাম যে সৌদি আরবের ভূমি আর বাংলাদেশের ভূমি এক না। দেখো, আবার একই দেশ ভারত, একটা বড় দেশ, তাদের কোনো কোনো এলাকায় কি হয়, অতিরিক্ত খরা হয়। সেই খরার কারণে তারা দুর্ভিক্ষ
অনুভব করে দুর্ভিক্ষে পরিণত হয়। আবার কোনো কোনো এলাকায় মৌসুমি বায়ুর প্রভাব রয়েছে, যেমন পশ্চিমবঙ্গ, সেখানে কিন্তু মৌসুমি বায়ুর প্রভাবে ফসল উৎপাদিত হয়। কিন্তু মহারাষ্ট্র এই এলাকাগুলোতে, উত্তরপ্রদেশ এই এলাকাগুলোতে কিন্তু তাদের আবার কী হয়, তাদের এখানে এই মৌসুমি বায়ুর প্রভাবটা নাই, সেখানে কিন্তু তাপমাত্রা বেশি। তাহলে এই তাপমাত্রা ও জলবায়ুর কারণে কিন্তু ফসলের উৎপাদনের তারতম্য ঘটে। আমাদের দেশে যদি কিছুদিন আগে আমপানে যে ক্ষয়ক্ষতি হয়ে গেল, এই ক্ষয়ক্ষতি কারণে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে গিয়েছি। প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি এমন একটি বিষয় যা ব্যবহার করে মরু অঞ্চলেও ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে। তাই প্রযুক্তি ভূমির উৎপাদন ক্ষমতার অন্যতম নির্ধারক হিসেবে বিবেচিত। এর মাধ্যমে ভূমির উৎপাদন ক্ষমতা বাড়ে, যেমন উন্নত মানের কীটনাশক, সার ও আধুনিক পদ্ধতির চাষাবাদের ফলে ভূমির উৎপাদন ক্ষমতা বাড়ছে। তার মানে প্রযুক্তির ফলে কি হয়েছে, আমরা আগে তো সব আল্লাহর উপর নির্ভরশীল ছিলাম, যে প্রকৃতি কখন আমাদের একটু পানি দেবে বা রোদ দেবে সেই অবস্থায় আমরা চাষাবাদ করব। কিন্তু এখন আমরা সেটা না, প্রযুক্তির মাধ্যম দিয়ে কি করছি, সেচ ব্যবস্থা চালু করছি, করে আমাদের ওই আকাশের পানির দিকে তাকিয়ে থাকতে হচ্ছে না। আমরা কিন্তু স্বাভাবিকভাবে এখন নিজেরা চেষ্টা তখন মেশিন স্টার্ট দিয়ে সেচের মাধ্যম দিয়ে চাষাবাদ করতে পারছি। মানবিক প্রচেষ্টা, ভূমির উৎপাদন ক্ষমতার অন্যতম নির্ধারক হলো মানুষের মানবিক প্রচেষ্টা। দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে প্রায় অসম্ভব কাজকেও মানুষ সম্ভব করেছে। যেমন নদী তীরবর্তী এলাকার মানুষ, পাহাড়ি এলাকার মানুষ কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রায় অনুৎপাদিত অঞ্চল থেকে ফসল উৎপাদন করছে। 6. দেশের অর্থনৈতিক অবস্থা। একটি দেশের অর্থনৈতিক অবস্থা ভূমির উৎপাদন ক্ষমতাকে ব্যাপকভাবে প্রভাবিত করে। যেসব দেশ অর্থনৈতিকভাবে উন্নত সেসব দেশ চাষাবাদ অনুপযোগী ভূমিকে চাষাবাদযোগ্য ভূমিতে রূপান্তর করতে পারে, কিন্তু যেসব দেশ অর্থনৈতিকভাবে ভঙ্গুর বা দুর্বল তারা কিন্তু এটা করতে পারে না। কঙ্গোর অবস্থা তোমরা প্রায় সময় দেখো, কঙ্গো সেখানে একটা যুদ্ধ বিধ্বস্ত এলাকা, সেখানকার অর্থনৈতিক অবস্থা কিন্তু খুবই নাজুক। দেখা যায় যে শিশুরাও না খেয়ে মারা যাচ্ছে। কিন্তু তারা যদি তাদের অর্থনৈতিক অবস্থা যদি ভালো হতো, তাহলে কিন্তু তারা চাষাবাদ করে ভূমিতে ফসল উৎপাদন করতে পারত। মোটামুটি উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি, ভূমি প্রকৃতির ভিন্ন ভিন্ন রকমের, তাই এর উৎপাদন ক্ষমতাও ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। তবে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উর্বর শক্তি বাড়াতে পারলে এর উৎপাদন ক্ষমতা বাড়ে। আজ এই পর্যন্তই তোমাদের সাথে আমার ক্লাস। তোমরা সবাই বাসায় থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।